হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স। আজকের আমরা কি করব যে আমাদের যে তরঙ্গ গতি চ্যাপ্টার চলছিল, অর্থাৎ তরঙ্গের উপরিপাত। এই তরঙ্গের উপরিপাত বলতে দুটো তরঙ্গের যে সুপারপজিশন হয়ে যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়েছিল, সেই স্ট্যান্ডিং ওয়েভ আমরা স্ট্রিং এর ক্ষেত্রে মানে কোনো সুতোতে স্থানতরঙ্গ কিরকম হচ্ছে আমরা দেখেছিলাম, কোথায় নোড কোথায় অ্যান্টি নোড হচ্ছে সেগুলো আমরা দেখেছি। আজকের আমরা করব কি যে একটা পাইপ, যেটা হচ্ছে কি দুদিক খোলা হতে পারে অথবা একদিক খোলা একদিক বন্ধ হতে পারে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো করে মন দিয়ে দেখবে এবং এটা হতে পারে লাস্ট ক্লাস, ক্লাস 11-এর। ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং এরপরেই ক্লাস 11-এর পরীক্ষা শেষ হয়ে যাবে। তো পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা কিন্তু 12-এর জন্য প্রপার একটা ব্যাচ নিয়ে আসছি, সেটাও সবাই দেখবে যে কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো সেই ব্যাচ 12-এর জন্য আগের বছর যেরকম ছিল আলফা ব্যাচ, এই বছরও হতে চলেছে। তো দেখতে থাকবে সবাই, ঠিক আছে? এবং ওই ব্যাচে কিন্তু প্রপার টেস্ট এবং পড়াশোনাও হয়েছে। আমি সেটা নিয়ে বানিয়েও দেবো একটা ভিডিও, কিরকম কি করতে হবে। আজকের শুরু হচ্ছে কি যে সুতোতে যে আমরা তরঙ্গ দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে যদি সুতো যদি হয় কিনা ফিক্সড, ঠিক আছে? এখানটা হেডিং দিয়ে নিই যে স্ট্যান্ডিং ওয়েভ ইন এ স্ট্রিং, স্ট্যান্ডিং ওয়েভ স্ট্যান্ডিং ওয়েভ ইন এ স্ট্রিং। সেখানে আমাদের দুটো কন্ডিশন এসেছিল। দুটো কন্ডিশন কিরকম ছিল? এক নম্বর ছিল হচ্ছে কিনা ফিক্সড, ফিক্সড ফ্রম বোথ এন্ড, ফিক্সড ফ্রম বোথ এন্ড মানে দু সাইডেই ফিক্সড ছিল, একটা দু সাইডেই ফিক্সড ছিল এরকম, ফিক্সড ফ্রম বোথ এন্ড। আর একটা ছিল কি, একটা ছিল ফ্রি ফ্রম ওয়ান এন্ড বা ফিক্সড ফ্রম ওয়ান এন্ড আমরা বলবো। ফ্রি ফ্রম ওয়ান এন্ড মানে এক সাইডে ফ্রি থাকবে, ফ্রি ফ্রম ওয়ান এন্ড মানে এক সাইডে তো ফিক্সড হলো, আর এক সাইড আমরা এরকম করে রেখে দিয়েছিলাম কোনো একটা রিং, তার ভিতর কোনো একটা দণ্ডের মধ্য দিয়ে ওই রিংটা গিয়েছিল। এখানে আমরা দেখেছিলাম যে যে ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছিল, সেই ফ্রিকোয়েন্সি গুলো ছিল কিরকম, বলো কিরকম মনে আছে? ফিক্সড, ফিক্সড ফ্রম বোথ এন্ড যদি হয়ে যায় এই কন্ডিশনে, এই কন্ডিশনে ফ্রিকোয়েন্সি হয়েছিল, এবং এই কন্ডিশনে ফ্রিকোয়েন্সি হয়েছিল আমরা যতটা জানি যে ফ্রি ফ্রম ওয়ান এন্ড হলে V/4L, ঠিক আছে? ভি বাই ফোর এল কিরকম ছিল একবার আমি বলে নিচ্ছি। লাস্ট ফর্মুলা আমাদের যেটা এসেছিল, V/4L, V/4L এর কি হবে না অযুগ্ম গুণিতক হচ্ছিল এখানে। V/4L এর কি হয়েছিল? অযুগ্ম গুণিতক হয়েছিল, ঠিক না? আর এখানে কি হয়েছিল না V/4L এর কি হয়েছিল না যুগ্ম গুণিতক হয়েছিল। V/4L এর কি হয়েছিল? যুগ্ম গুণিতক হয়েছিল। বেশ, V/4L এর যুগ্ম গুণিতক হয়েছিল এবং এগুলোর আমরা কিন্তু নাম দিয়েছিলাম। এগুলোর আমরা নাম দিয়েছিলাম যে আহ, প্রথম যে ফার্স্ট হারমোনিক ছিল বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছিল, যেটা একদম প্রথমে আসছিল। দ্বিতীয়টা হচ্ছে কি সেকেন্ড হারমোনিক, মানে হচ্ছে দ্বিতীয়টা সেকেন্ড হারমোনিক বলতে কি দ্বিগুণ হলে সেকেন্ড হারমোনিক, যেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে সব থেকে কম, আর দ্বিগুণ হলে তাহলে তখন আমরা তাকে কি বলবো? সেকেন্ড হারমোনিক। তিন গুণ হলে থার্ড হারমোনিক, চার গুণ হলে ফোর্থ হারমোনিক, এরকম করে আমরা নাম দিয়েছিলাম। আর ওভারটোন আমরা কিরকম বলেছিলাম? প্রথম যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে, ঠিক তার পরেরটা হচ্ছে কি ফার্স্ট ওভারটোন, তারপরেরটা হলে সেকেন্ড ওভারটোন, এরকম করে। কিন্তু হারমোনিক যে নামটা এসেছিল সেটা কিন্তু কত গুণ হচ্ছে তার উপরে ভিত্তি করে হয়েছিল। বেশ, তো এখানটায় আমরা দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সি গুলো আসতে পারে কিরকম। যদি তুমি এখানে এন এর মান 1 রাখো তাহলে কি আসবে? এফ গুলো কিরকম আসবে? প্রথমে দেখ, 2 2 ইন্টু V/4L মানে ভি বাই প্রথমে আসবে 2L, তারপরে আসবে কত না ভি বাই ভি বাই শুধু এল, মানে একে আমি লিখতে পারি 2 ইন্টু V/2L। তারপরে আসবে কত না এটা আসবে 6 6 ইন্টু V/4L, মানে এটা হয়ে যাবে 3 ইন্টু V/2L। তারপরে আসবে দেখো 8 ইন্টু V/4L, মানে এটা আসবে কত 8, এটাকে আমরা করতে পারি কত 4 ইন্টু V/2L, এরকম আমরা করতে পারি। দেখো এখানটায় যদি আমরা
4 বসিয়ে দিই, 4 নম্বরটা 2 ইন্টু 4 ইন্টু হবে কত না ভি বাই 4L। তো এটাকে আমরা কিরকম লিখতে পারি যে এখান থেকে 4 ভি বাই 2L করতে পারি। মানে ফিক্সড ফ্রম বোথ এন্ড হলে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এখানে কত আসছে, ভি বাই 2L। তারপরে আসছে কত, 2 ইন্টু ভি বাই 2L। তারপরে আসছে কত, 3 ইন্টু ভি বাই 2L। তারপরে আসছে কত, 4 ইন্টু ভি বাই 2L। মানে এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আসছে সেগুলো কিন্তু পরপর পরপর আসছে, মানে ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক, এরকম করে আসছে, কোনো কিছু বাদ যাচ্ছে না। তবে এখানে আমি কি লিখে রেখেছি, এটা এটা হচ্ছে ফিক্সড ফ্রম ওয়ান এন্ড হলে এটা হয়ে যাবে কি অযুগ্ম গুণিতক, ভি বাই 4L হোল ইন্টু 2n মাইনাস 1, অযুগ্ম গুণিতক। অযুগ্ম গুণিতক যদি হয় তাহলে এখানে কিরকম আসবে ফ্রিকোয়েন্সি গুলো, অযুগ্ম গুণিতক যদি হয় তাহলে এখানে ফ্রিকোয়েন্সি গুলো আসবে এরকম না, প্রথমে অযুগ্ম গুণিতক কত আসবে, শুধু ভি বাই 4L, তারপরে আসবে কত না 3 ভি বাই 4L, তারপরে আসবে কত না 5 ভি বাই 4L, তারপরে আসবে কত না 7 ভি বাই 4L। মানে এখানে কেবলমাত্র যদি আমি বলি যে এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ভি বাই 4L, এবং তারপরেই কি আছে, তারপরে আছে থার্ড হারমোনিক, তারপরে আছে ফিফথ হারমোনিক, তারপরে আছে কি সেভেন্থ হারমোনিক। মানে এখানে কেবলমাত্র অযুগ্ম যেগুলো হারমোনিক হচ্ছে, অড হারমোনিক কেবলমাত্র উপস্থিত আছে, এখানে কিন্তু ইভেন হারমোনিক উপস্থিত নেই। বাট বোথ এন্ড যদি ফিক্সড হয় তাহলে আমরা দেখেছি সেখানে যে সব আছে, যুগ্ম অযুগ্ম পরপর পরপর সবই আছে। এত পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাক। এইখানে এইখানে যদি আমরা ডিফারেন্স করি, মানে দুটো দুটো ফ্রিকোয়েন্সি, পরপর দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে যদি আমরা ডিফারেন্স করি, এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করি কত আসবে না ভি বাই 2L, এবং তারপর একটা 2 ভি বাই 2L। তো 2 ভি বাই 2L থেকে ভি বাই 2L বাদ দিলে ভি বাই 2L আসবে, ভি বাই 2L আসবে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো যদি পরপর দুটো হারমোনিক, পরপর দুটো বলতে কি প্রথম দ্বিতীয় অথবা দ্বিতীয় তৃতীয় যদি আমরা ডিফারেন্স করি, তাহলে যে ফ্রিকোয়েন্সিটা আসছে বোথ এন্ড ফিক্সড এর ক্ষেত্রে সেটা কিন্তু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সাথে সমান হচ্ছে, ঠিক না? তাহলে আমরা কি লিখবো এখানে, এখানে লিখবো যে ফিক্সড ফ্রম বোথ এন্ড এর ক্ষেত্রে লিখবো যে পরপর পরপর দুটি দুটি হারমোনিক, পরপর দুটি হারমোনিক ফ্রিকোয়েন্সির পরপর দুটি হারমোনিক ফ্রিকোয়েন্সি এর পার্থক্য সমান, সমান কি হবে, সমান কিন্তু বোথ এন্ডের ক্ষেত্রে হয়ে যাবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমাকে যদি দিয়ে দেয় যে দুটো ফ্রিকোয়েন্সি দিয়ে দিল বোথ এন্ডের ক্ষেত্রে, তাহলে আমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বার করতে পারি ডিফারেন্স করে, পরপর যদি দেওয়া থাকে, ঠিক না? আচ্ছা, এরপরে এরপরে 2 নম্বরটার ক্ষেত্রে আমি বলছি, 2 নম্বরটার ক্ষেত্রে মানে যেটা হচ্ছে ফ্রি ফ্রম ওয়ান এন্ড হচ্ছে, এক সাইড ফ্রি, এদের দুজনের মধ্যে যে কোনো দুটোর মধ্যে গ্যাপ করে দেখা যায় কত হচ্ছে, এটার এটার মধ্যে ডিফারেন্স করে দেখলে কত হবে, 3 ভি বাই 4L মাইনাস ভি বাই 4L করলে কত আসবে না 4L হচ্ছে এলসিএম, 4L হচ্ছে এলসিএম এখানে, 4L এলসিএম হওয়ার পরে উপরে হয়ে যাবে কত না 2V। তো কত আসবে তখন, এটা চলে আসবে, আমরা দেখতে পাচ্ছি এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হচ্ছে, এটা কিন্তু 2 ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত ভি বাই 4L, এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো আমরা যদি এখানে ডিফারেন্স করি তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দ্বিগুণ আসছে, তাহলে ডিফারেন্সকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আসবে, তাই না? তো আমরা কি বলবো এখানে, ফ্রি ফ্রম বোথ ফ্রি ফ্রম ওয়ান এন্ড এর ক্ষেত্রে এখানে লিখবো যে পরপর পরপর দুটি হারমোনিক, পরপর দুটি হারমোনিক ফ্রিকোয়েন্সি এর এর পার্থক্য বা ব্যবধান ডিভাইডেড বাই আমি যদি 2 করে দিই, তাহলে কিন্তু এখানে আসবে কিনা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এখানে আসবে কিনা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো কি দাঁড়ালো তাহলে ফাইনালি,
দাঁড়ালো যে যে বোথ এন্ড যদি ফিক্সড হয় তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত না v/12 এবং পরপর পরপর সবগুলো ফ্রিকোয়েন্সি হারমোনিক ফ্রিকোয়েন্সি থাকছে। ফ্রি ফ্রম ওয়ান এন্ড হলে কি হবে না v/4 এর অযুগ্ম গুণিতক, তো এখানে কেবলমাত্র কিন্তু অযুগ্ম যে হারমোনিক ফ্রিকোয়েন্সি গুলো সেগুলো থাকছে। আর আমরা কি দেখতে পাচ্ছি যে পরপর দুটি ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা যদি গ্যাপ করি তাহলে ফিক্সড এন্ড এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি চলে আসবে, আর ফ্রি ফ্রম ওয়ান এন্ড এর ক্ষেত্রে মানে এক সাইড হচ্ছে কি মুক্ত, এর ক্ষেত্রে পরপর দুটি হারমোনিক ফ্রিকোয়েন্সিকে পার্থক্য করে 2 দিয়ে ভাগ করলে আসবে কিনা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এত পর্যন্ত আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে আসবো কি সনোমিটার। সনোমিটার কি হচ্ছে? সনোমিটার সনোমিটার যেটা হচ্ছে সেখানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে ফিক্সড ফ্রম বোথ এন্ড বলা যেতে পারে এক প্রকার। ফিক্সড ফ্রম বোথ এন্ড আমরা যেরকম সুতো করেছি সেরকম। অ্যাকচুয়ালি এটার সিম্পল যদি আমরা ডায়াগ্রাম করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা কিরকম যন্ত্র হচ্ছে। যে একটা ছবি আঁকে দেখেছি আমি এখানে, এরকম একটা টেবিল, এদিকে কিন্তু একটা ফিক্সড করা আছে এটাকে, এখানে একটা কপি কল দেওয়া আছে, কপি কল দেওয়া আছে, এর এখান থেকে সুতো গেল, গিয়ে কি হয়েছে না এখান থেকে কোনো ওয়েট দিয়ে ঝোলানো আছে, এটা হচ্ছে কিনা ডাব্লু ওয়েটের ঝোলানো আছে। ডাব্লু ওয়েট কেন দিয়েছে? যাতে করে সুতোতে একটা টান হয়। কেন কি আমরা দেখেছি যে সুতোতে যে তরঙ্গ হচ্ছে সেটা কিন্তু একটা টান কিন্তু প্রয়োজন আছে। কেন কি এই ফর্মুলাতে দেখেছি না ভি সমান রুট ওভার টি বাই মিউ, তো টান তো অবশ্যই থাকতে হবে, এই জন্য একটা ওয়েট ঝোলানো হলো, ঠিক আছে। এবারে কি হয় এখানে দুটো ওয়েজ টাইপের থাকে। ওয়েজ বলতে কি মানে একে জাস্ট উপরের দিকে রাখে, মানে এইখান যেখানে রাখা হয়েছে এখানে কিন্তু একটা করে নোড তৈরি হয়ে যাবে, এটা নোড। কেন কি এখানের যে পার্টিকেলটা আছে সে কোনোভাবে ভাইব্রেট করতে পারবে না। কেন কি এটা হচ্ছে কি স্ট্রিং আছে তার উপরে ফেলে রেখেছে হিঞ্জ দুটো, ঠিক না এরকমই। তো এখানেও একটা হিঞ্জ আছে, এরকম করে দুটো দুটো হিঞ্জ থাকে, তাহলে এটাও একটা নোট করবে, এটাও একটা নোট কিন্তু এখানে তৈরি হবে। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এতটা কিন্তু একটা হচ্ছে কি বলতে পারি আমরা ফিক্সড ফ্রম বোথ এন্ড স্ট্রিং হয়ে গেল। আবার এখান থেকে এতটা কিন্তু একটা ফিক্সড ফ্রম বোথ এন্ড স্ট্রিং হয়ে গেছে। আর এখান থেকে এতটাও কিন্তু এখানে কপি কলের উপর দিয়ে গেছে, মানে কপি কলের উপরে নিচে হতে পারে কিন্তু ভাইব্রেট করতে পারবে না উপরে থেকে, কপি কলের উপরে থেকে। বোঝা গেল? তো এখানে আমরা দেখতে পাবো যে যে সুতো কিন্তু অ্যাকচুয়ালি 3 পার্টে হয়ে গেছে এবং সবগুলোই কিন্তু ফিক্সড ফ্রম বোথ এন্ড। এবার আমরা এখান থেকে আমরা যেহেতু ফিক্সড ফ্রম বোথ এন্ড বলছি, তো ফ্রিকোয়েন্সি কি আসবে? ফ্রিকোয়েন্সি আসবে v/4l এর যুগ্ম গুণিতক। তো v/4l ইন্টু 2 করলে আলটিমেটলি v/2l আসবে, v/2l আসবে। এখান থেকে আমরা বলতে পারি কি v/12 ইন্টু n বলতে পারি, কেন কি v/12 এর গুণিতকে চলে ফিক্সড ফ্রম বোথ এন্ড এর ক্ষেত্রে, তাই না? তো এখানে আমরা দেখবো এই সুতোর দৈর্ঘ্য কত, এই সুতোর দৈর্ঘ্য কত, সেই অনুযায়ী এক্ষেত্রে কত ফ্রিকোয়েন্সি আসবে, এক্ষেত্রে কত ফ্রিকোয়েন্সি আসবে আমরা দেখতে পাবো, ঠিক না? বেশ, এবারে সব থেকে বেটার হয় এখানে আমরা কোনো অঙ্ক নিয়ে নিই, সব থেকে ভালো হবে কোনো অঙ্ক নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। তো এটা আমরা লিখতে পারি সনোমিটার ওয়্যারের ক্ষেত্রে, সনোমিটার ওয়্যারের ক্ষেত্রে সিম্পল আমরা লিখতে পারি এটি হলো ফিক্সড ফ্রম বোথ এন্ড, ফিক্সড ফ্রম বোথ এন্ড ওয়্যার এক্সপেরিমেন্ট। বোঝা গেল না? এটা কিন্তু একটা সুতোর দু সাইডে ফিক্সড করা থাকলে যেটা হচ্ছে সেটারই একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে। একটা অঙ্ক নিচ্ছে এখানে, একটা অঙ্ক বলছে যে a string is stretched between fixed points separated by 75 centimeter। বলছে string is stretched between fixed points separated by 75 centimeter, মানে এরকম আছে একটা সুতো, কিন্তু এখান থেকে কি আছে না 75 সেন্টিমিটার আমি বলতে পারি এরকমই, 75 সেন্টিমিটার। এই সুতোর দৈর্ঘ্য পুরো দেওয়া আছে কত না 75 সেন্টিমিটার। বেশ হলো 75 সেন্টিমিটার।
বলছে ইট ইজ অবজার্ভ টু হ্যাভ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিজ অফ 420 হার্জ and 315 hertz. There are no other resonant frequency between the two. The lowest resonant frequency of this string, আচ্ছা এটা সনোমিটারের কোশ্চেন না, এটা হলো আমাদের কিন্তু এমনি যেটা আমরা ফিক্সড ফ্রম বোথ এন্ড এর ক্ষেত্রে পড়েছি, যে দুটো ফ্রিকোয়েন্সির মাঝে যে গ্যাপ, সেটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। বলছে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, বলছে ইট ইজ অবজার্ভ টু হ্যাভ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলতে যে ফ্রিকোয়েন্সি গুলোর জন্য স্ট্যান্ডিং ওয়েভ হয়, তো একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 420 হার্জ, 420 হার্জ। এবং তারপরেই একটা দেওয়া আছে কত না, 315 হার্জ, 315 হার্জ। বেশ। বলছে দেয়ার আর নো আদার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিজ বিটুইন দিস টু। ঠিক আছে, আমি দিচ্ছি এখানে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দুটো দেওয়া আছে। এরপরে বলছে কি এর মধ্যে আর কোনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নেই। এর- হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে এর মধ্যে আর কোনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নেই, এর মধ্যে আর কোনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নেই। তার মানে কি হলো, এরা দুজনই পরপর হচ্ছে, এরা দুজনই পরপর হচ্ছে। তো এখানে যেহেতু ফিক্সড ফ্রম বোথ এন্ড, এটা ছবিটা এরকম করে দিই, ফিক্সড ফ্রম বোথ এন্ড বলছে, তো ফিক্সড ফ্রম বোথ এন্ড এর ক্ষেত্রে আমি যদি এখানে ডিফারেন্স নিই এদের দুজনের মধ্যে, 420 315, 315, এখানে চলে আসবে কত, 5, এটা হচ্ছে কত, আহ, এটা হচ্ছে কত না, শূন্য, এটা হচ্ছে কত, 100, 105, 105, 105 হচ্ছে কি না, এদের মধ্যে গ্যাপ দাঁড়াচ্ছে, 105 এদের মধ্যে গ্যাপ দাঁড়াচ্ছে। আর আমরা জানি ফিক্সড ফ্রম বোথ এন্ড এর ক্ষেত্রে এই ডিফারেন্সটাই হয়ে যাবে কি না, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এই ডিফারেন্সটাই হয়ে যাবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আর এটাই অ্যান্সার। সিম্পল কোশ্চেন, এটা পড়েছিল নিট 2015-তে কোশ্চেন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি না, 105 ফ্রিকোয়েন্সি। নেক্সট যে কোশ্চেন আছে সেটা আমরা দেখছি কি রকম আছে। নেক্সট কোশ্চেন আছে যে বলছে দি লেন্থ অফ ওয়্যার বিটুইন টু এন্ডস অফ এ সনোমিটার, এটা সনোমিটারের কোশ্চেন। লেন্থ অফ দা ওয়্যার বিটুইন টু এন্ডস অফ সনোমিটার, একটা সনোমিটারের যে তারের দৈর্ঘ্য যেটা আছে, যেটা তারের দৈর্ঘ্য আছে সেটা কত দিয়েছে, এখানে হচ্ছে কি কপিকল আছে, তারের যে দৈর্ঘ্য আছে সেটা কত দিয়েছে, তারের দৈর্ঘ্য দিয়েছে এল কত, এল হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, হলো। হোয়াট শুড বি দ্য পজিশন অফ টু ব্রিজেস, বলছো দুটো ব্রিজেসের পজিশন কি হবে, এই একটা ব্রিজ, এই একটা ব্রিজ, এদের পজিশন জিজ্ঞেস করেছে কিন্তু। হোয়াট শুড বি দ্য পজিশন, পজিশন অফ টু ব্রিজেস বিলো দ্য ওয়্যার, তারের নিচে দুটো ব্রিজের মধ্যে দুটো ব্রিজের পজিশন কি হবে, সো দ্যাট the three segments of the wire have their fundamental frequencies in the ratio 1:3:5। মানে তিনটে যে সেগমেন্ট হলো, এই তিনটে সেগমেন্ট আমি ধরে নিচ্ছি এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি F1, এর F2, এর F3। তো আমি কি কি বলবো, যে যে তিনটি তিনটি তারের ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি হচ্ছে, ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি হচ্ছে, তাদের রেশিও, আসছে কত না, 1:3:5। মানে এটার যে ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল, এই পার্টটার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আর এই পার্টটার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কত না, 1:3:5 রেশিওতে থাকবে। তাহলে এদের পজিশন কি কি হবে, প্রথমে আমরা দেখে নিই। যে আমি এক কাজ করি, আমি ধরে নিচ্ছি এই তারটার দৈর্ঘ্য L1, এই তারের দৈর্ঘ্য L2, আর এই তারের দৈর্ঘ্য কত, L3। সিম্পল, তিনটে তার। তো এখান থেকে আমরা দেখতে পাবো কি না, L1 প্লাস L2 প্লাস L3 কিন্তু এখানে কি বলছে না, 100 সেন্টিমিটার, বা শুধু এল বলে দিচ্ছি, ঠিক না। তো এখানে তিনটে যে আমি পার্ট করেছি, তিনটে পার্টের কিন্তু যোগ কত হচ্ছে না, এল, যেটা পুরো তারের দৈর্ঘ্য, ঠিক না। বেশ, হলো এতটা পর্যন্ত, ঠিক আছে। এবার দেখি যে ফার্স্টেরটার যেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আসবে, সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কত আসবে না, V/2L, V/2L1 বলতে পারি, V/2L1 এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, রেশিও V/2L2 দ্বিতীয়টার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, রেশিও V/2L3 তৃতীয়টার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি।
আচ্ছা ভি কেন সেম? কেন কি একই তার মিডিয়াম তো সেম, তো ভি ঠিক থাকবে। এটাকে কত বলেছে রেশিও? 1:3:5। বেশ হলো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি টু টু সব কেটে যাবে, মানে ভি বাই টু কেটে যাবে। তো এটা হয়ে যাবে কত? 1/L1, 1/L2, 1/L3, রেশিও চলছে কিন্তু 1:3:5। বেশ হলো। এবার একে আমি যদি উল্টো রেশিও করতে চাই, তাহলে L1:L2:L3 সমান হয়ে যাবে, এটা হয়ে যাবে কত? 1/1:1/3:1/5। যখনই এরকম রেশিও হবে তাকে আমরা সিম্পলিফাই করার জন্য কি করব? না, সিম্পলিফাই করার জন্য একটাই কাজ হতে পারে এখানে, যে প্রথমে এলসিএম করে নাও, নিচের যেগুলো আছে 3 আর 5, এলসিএম করে নেওয়ার পরে সবার সঙ্গে সেটা দিয়ে গুণ করে দাও, মানে 15 দিয়ে আমি গুণ করতে বলছি। সবার নিচে 135 আছে, তো এলসিএম কত হবে? 15, 15 দিয়ে গুণ করলে কত হবে? এটা 5, এটা হচ্ছে 15 ইস টু, এটা হয়ে যাবে কত? 5 ইস টু, এটা হয়ে যাবে কত? 3। তো আমরা দেখতে পাচ্ছি এখানে L1 যেটা আসবে, তাহলে এবার আমরা আনুপাতিক ভাগাহারে যেতে পারি। আনুপাতিক ভাগাহারে যেতে পারি বলতে কি, L1 হয়ে যাবে, পুরো দৈর্ঘ্যটাকে আমরা কত অনুপাতে ভাগ করছি এখন? 15:5:3। তো L1 হয়ে যাবে 15/15 আনুপাতিক ভাগাহার কত হবে? 15, 5, 20 আর 3, 23। 23 টোটাল লেন্থ কত ছিল? 100 সেন্টিমিটার। হয়ে যাবে কত? 1500/23 সেন্টিমিটার। এটা হলো কি L1, মানে এতটা পর্যন্ত এটা হলো। আচ্ছা L2 কত হচ্ছে? L2 হচ্ছে 5/23 ইন্টু 100, মানে 500/23 সেন্টিমিটার। এবারে অপশানে কিন্তু এই দুটোই আছে, আবার একটা অপশন আছে যেখানে যেখানে আছে 1500/23, আর একটাতে আছে কমা দিয়ে আছে 2000/23। কোনটা হওয়া উচিত? এখানে কিন্তু L1 L2 জিজ্ঞেস করেনি, এখানে কিন্তু পজিশন জিজ্ঞেস করেছে। প্রথম ব্রিজ তো এই এন্ড থেকে L1 ডিস্টেন্স আছে, মানে প্রথম অ্যান্সার তো হবে 15, 100/23 সেন্টিমিটার, প্রথম যে ব্রিজটা তার পজিশন। দ্বিতীয় যে ব্রিজটা আছে সেটা কিন্তু প্রথম ব্রিজ থেকে L2 ডিস্টেন্স দূরে আছে, তাহলে এখান থেকে কতটা হবে? L1 + L2। ওই জন্য দ্বিতীয় ব্রিজের পজিশন হবে কত? এই দুজনকে যোগ করে, যোগ করলে কত হবে? এটা নিচে 23, উপরে 1500 + 500, মানে হচ্ছে কত? 2000। এই হলো কি না দুটো ব্রিজের পজিশন। আশা করি সবার ক্লিয়ার হয়েছে দুটো ব্রিজের পজিশন আমরা কিরকম করে করছি। ক্লিয়ার? ভালো কোশ্চেন ছিল। এটা ছিল নিট 2013 কোশ্চেন। নিট 2013 কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, বেশ। সবাইকে সময় দিচ্ছি, দেখবে দুটো ব্রিজের পজিশন এখানে, তিনটি তারের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি রেশিও যদি ওটা হয়, তাহলে দুটি দুটি ব্রিজ দুটি ব্রিজ এর পজিশন কি হবে, এটা কোশ্চেন ছিল, দুটি ব্রিজের পজিশন কি হবে। এখানে হলো কি আমাদের স্ট্যান্ডিং ওয়েভ ইন স্ট্রিং এর ম্যাথমেটিক্যাল যে পোর্শন ছিল সেটা কমপ্লিট হলো। এবার আমরা আসবো কি স্ট্যান্ডিং ওয়েভ সাউন্ডের ক্ষেত্রে কি রকম হচ্ছে। ক্লিয়ার? সবাই ক্লাস খুব মনোযোগ দিয়ে করবে, কেন কি আমি পুরো ক্লাস 11 একদম প্রপারলি কমপ্লিট করেছি বলতে গেলে, কোনো পার্ট আশা করি ছাড়িনি। এবং এরপরে 12 শুরু হবে, তো 12 এর জন্য সবাই রেডি হও। পরীক্ষা এই কদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তো ভালো করে কিন্তু 12 করতে হবে। ক্লিয়ার? তো সেই হিসাবে কিন্তু মাইন্ডসেট তৈরি করো আগে, যে 12 এর স্ট্র্যাটেজি কি হবে, 12 এর পড়াশোনা কিরকম হবে, কেন কি সেমিস্টার সিস্টেম। আপাতত তোমাদের ক্ষেত্রে একটা সুবিধা কি, যে আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু কোনো প্যাটার্ন সম্বন্ধে কোনো ভালোভাবে আইডিয়া নেই। তোমাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে, তোমরা জানতে পারবে যে কিরকম ধরনের কোশ্চেন আসছে, কি প্যাটার্নে। তো সেই হিসাবে নিজেকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। চলো এবার দেখছি কি স্ট্যান্ডিং ওয়েভ ইন সাউন্ড। সাউন্ডের ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভ কিরকম হচ্ছে আমরা এখানে দেখব, যে স্ট্যান্ডিং ওয়েভ ইন সাউন্ড। ওকে, এখানে আমরা দেখবো কিনা দুটো পাইপ আমরা কন্ডিশন কি করছি, একটা হচ্ছে ওপেন এন্ড পাইপ, ঠিক আছে, ওপেন অর্গান পাইপ বলছি, একটা হচ্ছে কিনা ওপেন অর্গান পাইপ। ওপেন অর্গান পাইপ কিরকম না দুদিক খোলা,
এরকম দুদিক খোলা, দুদিক খোলা আছে, ওপেন অর্গান পাইপ, ঠিক আছে, দুদিক খোলা। আরটা হচ্ছে কিনা ক্লোজড অর্গান পাইপ। ক্লোজড অর্গান পাইপ মানে দুদিক বন্ধ নয়, দুদিক বন্ধ নয়, দুদিক বন্ধ হলে আমি শব্দ যে পাঠাবো সেটা কিরকম পাঠাবো, তো একদিক খোলা থাকবে, ঠিক আছে। ক্লোজড অর্গান পাইপ মানে একদিক বন্ধ থাকলো আর একদিক কি আছে না খোলা আছে, এরকম এই দিকটা কি আছে খোলা আছে। তো ক্লোজড অর্গান পাইপ মানে একদিক বন্ধ আর একদিক খোলা থাকবে, ওপেন মানে দুদিক খোলা থাকছে, ক্লিয়ার। বেশ, এবার আমরা দেখবো যে ওপেন ওপেন এন্ডে কি হয় আর ক্লোজ এন্ডে কি হয়। পাইপ এক্ষেত্রে দুটো এন্ড ওপেন, এক্ষেত্রে একটা এন্ড কি হচ্ছে ওপেন থাকছে আর একটা এন্ড কি থাকছে ক্লোজ থাকছে। তো আমরা দেখবো যে ওপেন এন্ডে কি হয় আর ক্লোজ এন্ডে কি হয়। আমরা দেখবো যে ওপেন এন্ডে কি হয়। দেখো ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু ওপেন এন্ডে ম্যাক্সিমাম হবে, কারণ কি জায়গা আছে খোলা। ওপেন এন্ডে কি হবে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম মানে কি অ্যান্টি নোড। তো ওপেন এন্ডে হবে কিনা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কি হবে না অ্যান্টি নোড, ডিসপ্লেসমেন্ট অ্যান্টি নোড হয়ে যাবে, কেন কি ওখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে। আর আমরা জানি শব্দ তরঙ্গের ক্ষেত্রে যেটা আমরা ডিসপ্লেসমেন্ট ওয়েভ ইকুয়েশন লিখেছিলাম তার সঙ্গে কিন্তু পাই বাই টু দশা পার্থক্য ছিল কি প্রেসার ওয়েভ ইকুয়েশন। মানে যেখানে ডিসপ্লেসমেন্ট মিনিমাম হবে সেখানে প্রেসারের যে চেঞ্জ সেটা কিন্তু ম্যাক্সিমাম হবে। প্রেসারের চেঞ্জ বলতে কি না, যেটা হচ্ছে কি বায়ুমণ্ডলীয় যে প্রেসার আছে তার থেকে কতটা সব থেকে বেশি বাড়ছে বা কতটা সব থেকে বেশি কমছে, প্রেসারের চেঞ্জ কিন্তু, হ্যাঁ, ম্যাক্সিমাম বা মিনিমাম প্রেসার নয়, প্রেসারের চেঞ্জটা ম্যাক্সিমাম। তো ডিসপ্লেসমেন্ট অ্যান্টিনোড হবে, আর যেখানে ডিসপ্লেসমেন্ট অ্যান্টিনোড হয়ে যাবে সেখানে কি হয়ে যাবে না প্রেসার হয়ে যাবে কিনা নোড, প্রেসার নোড, প্রেসার নোড তৈরি হবে। প্রেসার নোড তৈরি হবে বলতে কি না ওপেন এন্ডে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে মানে সব থেকে বেশি মান হবে, ওখানে কিন্তু প্রেসারের চেঞ্জ কিছু থাকবে না, বায়ুমণ্ডলেরই প্রেসার থাকবে, ঠিক আছে। ওপেন এন্ডে এরকম হচ্ছে। তাহলে ক্লোজ এন্ডে কি হবে, ক্লোজ এন্ডে কি হবে, ক্লোজ এন্ডে হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট নোড, কেন কি ক্লোজ এন্ডে পার্টিকেল কিন্তু ওখানে স্থির থাকবে। এই জায়গাতে, এই জায়গাতে কি হবে মানে পার্টিকেল এখানে শব্দ তরঙ্গের কোনো কিন্তু যে কণাটা এদিক ওদিক হতে পারবে না, কেন কি এই জায়গাটা বন্ধ আছে। শব্দ তরঙ্গের তো কি রকম হয় ঘনীভবন তো অনুভবন, এই দিকের কণাগুলো এসে কি করবে জড়ো হয়ে যাবে, কিন্তু এদিকে কোনো ভাইব্রেট করতে পারবে না, তাই না। তো ডিসপ্লেসমেন্ট নোড হচ্ছে। আর এইখানেই যখন পার্টিকেল গুলো এসে জড়ো হয়ে যাবে তো এখানে কিন্তু প্রেসারের চেঞ্জ ম্যাক্সিমাম আসবে, এখানে আসবে কিনা প্রেসার হয়ে যাবে কিনা অ্যান্টি নোড, প্রেসার অ্যান্টি নোড হয়ে যাবে এখানে। এটুকু জিনিস ক্লিয়ার হলো, সবাই এতটুকু কপি করবে। দেন এবার আমরা আসবো কি যে এক্ষেত্রে আমরা যে কন্ডিশন যে লেন্থ আমরা বলছি বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওভারটোন ফার্স্ট হারমোনিক সেকেন্ড হারমোনিক কিরকম হচ্ছে আমরা দেখবো। তো একটা ওপেন অর্গান পাইপ আর একটা হচ্ছে কিনা ক্লোজ অর্গান পাইপ, কিরকম কন্ডিশন হচ্ছে একবার দেখে নিই। ওপেন অর্গান পাইপ, ফার্স্ট আমরা দেখবো কিনা ওপেন অর্গান পাইপ, ওপেন অর্গান পাইপ। আর এদিকে আমি নিচ্ছি কিনা ক্লোজ অর্গান পাইপ। ছবি এঁকে নিই আগে। ওপেন অর্গান পাইপ মানে দুদিক থাকছে খোলা, দুদিক থাকছে কিনা খোলা, দুদিক থাকছে খোলা ওপেন অর্গান পাইপ, দুদিক খোলা থাকছে, ওকে, দুদিক খোলা থাকছে, দুটো ছবি আঁকি, দুদিক খোলা থাকছে। আর ক্লোজ এন্ডের ক্ষেত্রে একদিক খোলা একদিক বন্ধ থাকছে, একদিক বন্ধ একদিক খোলা থাকছে, ঠিক আছে। দুটো দুটো করে ছবি এঁকেছি, এখানে আমি লিখবো হচ্ছে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিরকম ছবি হতে পারে, ডিসপ্লেসমেন্ট ওয়েভ। আর এখানে আমি লিখছি কিনা প্রেসার ওয়েভের আমি কিরকম ছবি আঁকতে পারি, প্রেসার ওয়েভ, ওকে। এখানেও লিখে নিই ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ওয়েভ, ওয়েভ লিখছি না জায়গা কম আছে বলে প্রেসার, এখানে লিখছি কিনা প্রেসার। আমরা শব্দ তরঙ্গকে দুভাবে বলতে পারি, ঠিক আছে। বেশ, এখানে ডিসপ্লেসমেন্ট ওয়েভ ওপেন, ওপেন অর্গান পাইপে কি হবে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে অ্যান্টিনোড হবে। তো এখানে আমি অন্য কালার নিচ্ছি, এখানে এখানে কিরকম ছবি আসবে
ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে এদিকে একটা এদিকে একটা অ্যান্টিনোড হবে, এদিকে একটা অ্যান্টিনোড হবে। আমরা যে ছবি আঁকি সেটা কিরকম হচ্ছে দেখো, এরকম যে আমরা ছবি আঁকি, এই যে এটা, এখানে অ্যান্টিনোড কোথায় কোথায় আছে, এই যে একটা অ্যান্টিনোড যেটা ম্যাক্সিমাম অ্যান্টিনোড, তারপরে এই যে একটা অ্যান্টিনোড যেটা হচ্ছে কি এটা। অ্যান্টিনোড এরকম, তাহলে এই ছবিটাকে কিরকম আঁকা যেতে পারে, এই ছবিটাকে আঁকা যেতে পারে যে এরকম করে, ঠিক না? এই যে এইখান থেকে এতটা পার্ট, অ্যান্টিনোড থেকে অ্যান্টিনোড, তাহলে এখানে কিরকম হবে, এই যে অ্যান্টিনোড থেকে অ্যান্টিনোড, ডিসপ্লেসমেন্ট। ওকে, প্রেসারের ক্ষেত্রে কিরকম হবে, প্রেসারের ক্ষেত্রে বলছে এখানে একটা নোড হবে আর এখানেও একটা নোড হবে, তাই না? তো নোড থেকে নোড ছবি কিরকম হচ্ছে আরেকবার দেখাচ্ছি আমি। এই যে এটা একটা নোড, এই যে একটা নোড, এই যে একটা নোড, নোড থেকে নোড ছবি কিরকম হবে, নোড থেকে নোড ছবি হবে এরকম করে। এই যে একটা নোড থেকে আরেকটা নোড হলো, এই যে নোড থেকে নোড ছবি, আর এদিকেও কি হবে, একটা নোড থেকে নোড, বেশ হলো। এটা হচ্ছে কিনা প্রেসার ওয়েভের ইকুয়েশন, প্রেসার ওয়েভের হচ্ছে ছবি যেটা হচ্ছে। আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে এরকম ছবি হচ্ছে। তবে একটা জিনিস আমরা জানি, এখান থেকে আমি যদি দেখি, এই নোড থেকে এই নোড, দুটো নোডের মাঝে গ্যাপ কত আগে দিয়ে লিখেছিলাম, λ/2। দুটো নোডের মাঝে গ্যাপ কত, λ/2। কেন কি এখান থেকে এতটা হচ্ছে কি পুরোটা ল্যামডা, তাহলে হাফটা কত হবে, λ/2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এল যেটা আসবে এক্ষেত্রে, এক্ষেত্রে অ্যান্টিনোড থেকে অ্যান্টিনোড, অ্যান্টিনোড থেকে অ্যান্টিনোডও গ্যাপ কত, λ/2। তো এক্ষেত্রে চলে আসছে এল সমান λ/2, মিনিমাম এল সমান λ/2। বেশ, এল সমান λ/2 হচ্ছে। এখন এল সমান যে λ/2 হচ্ছে, এটাই সব থেকে কিন্তু ছোট, এটাই সব থেকে ছোট, এবং এটাই আসবে কিনা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা। এল সমান λ/2 হচ্ছে, তাহলে ল্যামডা সমান কত হবে, 2l, ল্যামডা সমান 2l হচ্ছে। আর আমরা জানি ভি সমান এফ ল্যামডা, তো এখান থেকে এফ চলে আসবে, এফ চলে আসবে কত না, ভি বাই ল্যামডা, মানে ভি বাই ল্যামডা মানে কত আসবে, ভি বাই 2l। তো এফ আসছে কত, এফ আসছে ভি বাই 2l। এটা হলো কিনা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এটা হলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, একদম সিম্পল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। একবার দেখে নিই যে এর পরের বার কি হতে পারে, এর পরের বার সব থেকে ভালো প্রেসার দিয়ে যদি আমরা প্রেসার ওয়েভ ইকুয়েশন করি। দেখো এখানটা একটা নোড হবে, এখানে তো একটা নোড হবে, তবে এখানে একটা লুপ হয়েছিল না, এবার কিন্তু দুটো লুপ হতে পারে, যেমন এই গেল এরকম করে, এই তো একটা নোড হয়ে গেল, এখান থেকে এরকম করে গিয়ে এই, তার মানে দুটো লুপ হলো। দুটো লুপ মানে কিরকম, দুটো লুপ মানে এতটা হচ্ছে λ/2, এতটা হচ্ছে λ/2, দুটো নোডের মাঝে, এই যে একটা নোড, এই যে একটা নোড, এই যে একটা নোড, দুটো নোডের মাঝে গ্যাপ কত, λ/2। তারপরে কি হবে, λ/2। আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে লুপ বাড়া মানে λ/2 করে বাড়ছে, তার মানে পরেরটা কি আসবে, 2 ইন্টু λ/2, এর মান কি আসবে, 2 ইন্টু λ/2। তো পরের বারে কি আসবে, 2 ইন্টু λ/2 মানে 2 ইন্টু λ/2 মানে হচ্ছে কত, ল্যামডা সমান এল আসবে, ল্যামডা সমান এল আসা মানে পরেরটা আসবে ফার্স্ট হারমোনিক, কি আসবে, ফার্স্ট হারমোনিক আসবে, ফার্স্ট হারমোনিক আসবে কত না, ভি বাই এল চলে আসবে। অ্যাকচুয়ালি ভি বাই এল কে আমরা কিরকম, কেন কি তখন ল্যামডা সমান এল হয়ে যাবে না, এতটা হচ্ছে কি এল, এল হচ্ছে কি, এল হচ্ছে পাইপের লেন্থ, এল হচ্ছে এখানে পাইপের লেন্থ, এল সমান ল্যামডা, এখান থেকে হচ্ছে কত, ভি বাই এল। ভি বাই এল কে আমি লিখতে পারি 2 ইন্টু ভি বাই 2l, ফার্স্ট হারমোনিক, ঠিক না? ফার্স্ট হারমোনিক, এটা সরি ফার্স্ট হারমোনিক না, এটা সেকেন্ড হারমোনিক, এটা সেকেন্ড হারমোনিক। ফান্ডামেন্টালকে আমরা ফার্স্ট হারমোনিক বলি। আচ্ছা, তারপরে থার্ড হারমোনিক বোঝা যাচ্ছে কি হবে, থার্ড হারমোনিক, থার্ড হারমোনিক আসবে, থার্ড হারমোনিক আসবে কত, 3 ইন্টু ভি বাই 12, 3 ইন্টু ভি বাই 12। কিছু দেখা দেখা লাগছে এটা, এটা তো ওই সুতোর ক্ষেত্রে যদি দুটো এন্ড ক্লোজ থাকে তার রেজাল্ট, দুটো এন্ড যদি ক্লোজ থাকে তাহলে আহ, ওই সুতোতে যেটা হয়েছিল সেটারই রেজাল্ট আসছে। তার মানে ওপেন অর্গান পাইপ যদি হয়, দু সাইড যদি খোলা থাকে, ওপেন অর্গান পাইপ যদি হয় মানে দু সাইড যদি খোলা থাকে, তাহলে কিন্তু তার রেজাল্ট আসবে, এর রেজাল্ট আসবে কি, এর রেজাল্ট আসবে স্ট্রিং এর ক্ষেত্রে
বোথ এন্ড যদি ফিক্সড থাকে, ঠিক আছে, বোথ এন্ড ফিক্সড স্ট্রিং যে রেজাল্ট হচ্ছিল সেই রেজাল্ট গুলো কিন্তু এখানেও সেম আসবে। কি বললাম, পাইপ যদি দুদিক থেকে খোলা থাকে, পাইপ যদি দুদিক থেকে খোলা থাকে তাহলে রেজাল্ট আসবে কি না, একটা স্ট্রিং দু সাইড থেকে যদি মানে বাধা থাকে তাহলে যে রেজাল্ট এসেছিল পরপর পরপর করে v/2l 2 × v/2l 3 × v/2l অথবা v/4l এর যুগ্ম গুণিতকও বলতে পারি, সেই রেজাল্ট কিন্তু আসছে এখানে। v/4l এর যুগ্ম গুণিতক মানে এরকম ভাবার দরকার নেই যে কম্পাঙ্কগুলো যুগ্ম সবসময় আসছে। v/2l এর যুগ্ম গুণিতক মানে v/4l এর যুগ্ম গুণিতক মানে v/2l এর পরপর পরপর মাল্টিপল হচ্ছে, মানে v/2l 2 × v/2l 3 × v/2l 4 × v/2l 5 × v/2l মানে সমস্ত কিছু থাকছে। v/4l এর যুগ্ম গুণিতক মানে এই নয় যে কেবলমাত্র যুগ্ম আমি পাবো, এখানে সবগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে কি রকম, আমি শুধু একবার ছবি এঁকে দিচ্ছি। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে এখানে হবে কি নোড, এখানে হবে নোড, এখানে হবে অ্যান্টিনোড। তাহলে এর ছবিটা কিরকম হচ্ছে, নোড থেকে অ্যান্টিনোড, এই দেখো একটা নোড, এটা এটা হচ্ছে কি একটা অ্যান্টিনোড। নোড থেকে অ্যান্টিনোড ছবিটা কিরকম, এরকম হচ্ছে। তো নোড থেকে অ্যান্টিনোড পর্যন্ত ছবি এরকম হলো, নোড থেকে অ্যান্টিনোড পর্যন্ত ছবি হচ্ছে এরকম হচ্ছে, নোড থেকে অ্যান্টিনোড। এটা হলো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, প্রেসারের ক্ষেত্রে কি হবে, প্রেসারের ক্ষেত্রে যেখানে যেখানে খোলা আছে ওখানে হবে কি প্রেসারের ক্ষেত্রে নোড হয়ে যাবে এখানে, আর এখানে হয়ে যাবে কি না অ্যান্টিনোড। নোড হয়ে যাবে কিন্তু যেখানে খোলা আছে, আর যেখানে বন্ধ আছে সেটা হয়ে যাবে কি না অ্যান্টিনোড। কেন কি যেখানে বন্ধ আছে সেখানে প্রেসার চেঞ্জ কিন্তু ম্যাক্সিমাম আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নোড থেকে একটা অ্যান্টিনোডের মাঝে গ্যাপ, একটা নোড এবং তার পরেরই অ্যান্টিনোডের মধ্যে গ্যাপ কত হয়, এই যে একটা নোড এই যে একটা অ্যান্টিনোড, এদের মধ্যে গ্যাপ কত হয়, এখান থেকে এতটা পর্যন্ত, এখান থেকে এতটা পর্যন্ত ল্যামডা, এখান থেকে এই পুরোটা ল্যামডা, এটা হচ্ছে কত λ/2, তারও হাফ মানে λ/4। এখানে এল কত আসবে λ/4, এল কত আসবে λ/4, ঠিক আছে λ/4 হচ্ছে। তারপরে কি আসবে, এল যদি λ/4 হয় তাহলে ল্যামডা সমান কি আসবে 4l, ল্যামডা সমান যদি 4l হয় তাহলে ফ্রিকোয়েন্সি সমান কত হবে v/λ, তো v/ কি আসবে না 4l, v/4l। এর পরের ছবি কি রকম হবে, এর পরের ছবি হবে যদি আমি ডিসপ্লেসমেন্ট দিয়ে দেখাতে চাই, এখানে কিন্তু অ্যান্টিনোড হবে। আমরা দেখতে পাচ্ছি যে আহ, এর পরের অ্যান্টিনোডকে নিতে হবে আমাদেরকে। এর পরের অ্যান্টিনোড বলতে কি, দেখ একটা নোড, এই যে নোড, একটা নোডের পরে একটা অ্যান্টিনোড হয়ে গেছে এখানে এই ছবিটাতে, একটা এই যে নোড, এখানে অ্যান্টিনোড, নোড থেকে অ্যান্টিনোড একটা ছবি হয়ে গেছে। এর পরের যখন আমি ছবি আঁকতে যাব তখন কি হবে, অ্যান্টিনোড আমাকে তো বানাতে হবে, তাহলে নোড অ্যান্টিনোড পর্যন্ত হয়েছে, এর পরে অ্যান্টিনোড পেতে গেলে খোলা প্রান্তে তাহলে একটা নোড তারপরে অ্যান্টিনোড আসবে, বোঝা গেল না? তো গ্যাপ কত হবে নিজেই বুঝতে পারছিস, কত λ/4 প্রথমবারে হয়েছে, এরপরে কি হবে λ/4 আবার একটা λ/4 মানে 3λ/4 আসবে, মানে অযুগ্ম গুণিতক আসবে। এখানে ছবি কি রকম হবে, প্রথমে এই যে নোড থেকে হলো অ্যান্টিনোড, দেন এরপরে কি আসবে, এরপরে আসবে এই রকম করে এই যে অ্যান্টিনোডে চলে যাবে। এখানে কি রকম আসবে, এটা এই যে অ্যান্টিনোড হলো, এখানে একটা নোড হবে, দেন এরকম করে চলে যাবে। এই তার মানে কি হলো, এটা হলো কি, এটা হলো নোড, এই যে নোড, তারপরে দেখ অ্যান্টিনোড, এই যে অ্যান্টিনোড, তারপরে আবার একটা নোড হয়েছে, নোড, এই যে নোড, তারপরে আবার অ্যান্টিনোড হচ্ছে। তো এখানে কত, এখান থেকে এতটা হলো কত λ/4, নোড থেকে অ্যান্টিনোড, আবার অ্যান্টিনোড থেকে নোড λ/4, আবার নোড থেকে অ্যান্টিনোড λ/4, মানে কটা λ/4 হলো, তিনটে λ/4। তো এখানে কি হবে, এল সমান 3λ/4। তো সিম্পলি ভি কত চলে আসবে, এখান থেকে আমরা বুঝতে পারছি 3 × v/4l। তো এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত আসছে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আসছে v/4l, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আসছে কত v/4l,
এবং পরপর যে ফ্রিকোয়েন্সি গুলো আসছে সেগুলো V/4L এর অযুগ্ম গুণিতক। মানে এটা কিন্তু একটা প্রান্ত খোলা স্ট্রিং যেটা ছিল, মানে ফ্রি ফ্রম ওয়ান এন্ড যেটা ছিল। এখানে রেজাল্ট কি আসছে? এখানে রেজাল্ট আসছে ফ্রিকোয়েন্সি গুলো আসছে কত না V/4L এর অযুগ্ম গুণিতক 2n-1। এর রেজাল্ট কিরকম? এর ক্লোজড অর্গান পাইপ, ক্লোজড অর্গান পাইপ মানে একদিক যদি বন্ধ থাকে তাহলে রেজাল্ট কিন্তু একদিক বন্ধ একদিক খোলা সুতোর ক্ষেত্রে যেমনটা হয়েছিল সেই রেজাল্টের সঙ্গে সেম, মানে অযুগ্ম গুণিতক যে রেজাল্ট ছিল সেম রেজাল্ট, সেম রেজাল্ট এখানটায় হচ্ছে। এত পর্যন্ত সবার ক্লিয়ার হলো? তাহলে আমরা এটুকু জিনিস বুঝতে পারছি যে যে যদি দুদিক খোলা পাইপ হয় তাহলে তার রেজাল্ট হচ্ছে কি দুদিক বাঁধা থাকছে সুতোর যে রেজাল্ট, মানে V/4L এর যুগ্ম গুণিতক বা V/2L এর পরপর পরপর 1 2 3 মাল্টিপল করে। ঠিক আছে উত্তর এটা। দেন যদি একদিক বন্ধ পাইপ হয় তাহলে রেজাল্ট কি আসবে? একদিক বাঁধা একদিক খোলা, সেম সেম এখানেও একদিক বন্ধ একদিক খোলা, সুতোর ক্ষেত্রে একদিক বন্ধ একদিক খোলা। এটার ক্ষেত্রে যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট, তবে এখানে নাম কিন্তু লেখা থাকবে কি ক্লোজড অর্গান পাইপ, মানে একদিক বন্ধ বলে। এখানে হলো আমাদের কিন্তু পুরোপুরি পার্টগুলো কমপ্লিট। এখান থেকে দু একটা অঙ্ক তোরা করবি। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে কি না আমাদের বিট, যেটা হচ্ছে বিট। এতটা পর্যন্ত আমরা দেখছি ঠিকঠাক আছে, ঠিক আছে সবাই কপি করবি। দেন আমরা আসবো কি বিট যেটা হচ্ছে শব্দের ক্ষেত্রে সেটা আমরা দেখছি, আর বাকি থাকবে ডপলারস এফেক্ট। আচ্ছা বিট আসছি, বিট করার আগে আমরা এখানটায় লিখবো যে এন্ড কারেকশন, একটা প্রান্তিক ত্রুটি সংশোধন। এই অর্গান পাইপের ক্ষেত্রে এন্ড কারেকশন যেটা আমরা দেখবো কি যে প্রান্তিক একটা ত্রুটি আমরা ক্যালকুলেট করছি কিরকম ভাবে। এন্ড কারেকশন, এন্ড কারেকশন অ্যাকচুয়ালি কি, এই যে আমরা দেখছি যে খোলা প্রান্তে, খোলা প্রান্তে যেখানে প্রেসার নোড হচ্ছে এক্সাক্ট প্রান্তেই নোড তৈরি হবে না, কিছুটা বাইরের তৈরি হবে নোডটা, সেইটা আমরা কিন্তু লেন্থের সঙ্গে অ্যাড করতে হবে, তবে গিয়ে আমাদের কিন্তু ক্যালকুলেশন ঠিকঠাক আসবে। তো আমরা লিখবো যে প্রেসার নোড যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একদম পাইপের খোলা প্রান্তে তৈরি হচ্ছে না। আমরা এখানে লিখবো কিনা এন্ড কারেকশন, প্রান্তিক ত্রুটি, প্রান্তিক ত্রুটি সংশোধন। এন্ড কারেকশন প্রান্তিক ত্রুটি সংশোধন কি আসছে? প্রান্তিক ত্রুটি সংশোধন, প্রান্তিক ত্রুটি সংশোধন কি লিখবো? যে প্রেসার নোড, প্রেসার নোড অর্গান পাইপের, অর্গান পাইপের একদম খোলা প্রান্তেই গঠিত না হয়ে কিছুটা বাইরে, কিছুটা বাইরে গঠিত হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, ধরো এটা হচ্ছে কি না একদিক আহ, খোলা, একদিক খোলা বলতে কি না ক্লোজড পাইপ আমরা বলতে পারি, একদিক বন্ধ হচ্ছে মানে ক্লোজড পাইপ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদম নোড এখানে হওয়া উচিত প্রেসার নোড, কিন্তু সেটা না হয়ে এইখানটায় ধরো তৈরি হলো প্রেসার নোড, এটাকে আমি বলছি কিনা প্রেসার নোড, প্রেসার নোড। তো সাপোজ এটা যদি পাইপের লেন্থ হয় এল, তাহলে বাকি কিন্তু আমাদের একটু এক্সট্রা লেন্থ নিতে হবে। এটা এই যে যে ত্রুটি এটাকে আমরা কি বলছি ই বলে দিচ্ছি, ই এন্ড কারেকশন। তো এখানটা আমরা লিখবো কিনা এল এফেক্টিভ, এল এফেক্টিভ সমান, এল এফেক্টিভ বলতে কার্যকর যে দৈর্ঘ্যটা আমরা যেগুলো আগে এল নিয়ে করেছি সেগুলোর ক্ষেত্রে এল এফেক্টিভ বসাতে হবে। এখানে লিখবো কিনা ক্লোজড পাইপের ক্ষেত্রে, ক্লোজড পাইপ কেন, একদিক বন্ধ থাকলেই ক্লোজড পাইপ, ক্লোজড পাইপের ক্ষেত্রে এল এফেক্টিভ কত হবে না এল প্লাস ই, এল এফেক্টিভ কত হয়ে যাবে এল প্লাস ই। আচ্ছা যদি দুদিক খোলা থাকে ওপেন পাইপের ক্ষেত্রে
ওপেন পাইপের ক্ষেত্রে দুদিক যদি খোলা থাকে তাহলে এটা তো হলো কি পাইপের লেন্থ এল, যে প্রকৃত যে দৈর্ঘ্য পাইপের যে দৈর্ঘ্য, এদিকে নোড তৈরি হয়েছে প্রেসার নোড একটু বাইরে, এদিকেও প্রেসার নোড একটু বাইরে তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি নোড, প্রেসার নোড, পি নোড বলে দিচ্ছি, এটাও পি নোড বলে দিচ্ছি, মানে প্রেসার নোড। তো এদিকে এন্ড কারেকশন কিছুটা আছে ই, এদিকেও এন্ড কারেকশন কিছুটা করতে হবে ই, তাহলে এল এফেক্টিভ এখানে কত লিখতে হবে, এল এফেক্টিভ সমান এল প্লাস দুদিকে না, তো 2ই। তাহলে যদি ক্লোজ পাইপ হয় তাহলে একদিকে ই আসবে, যদি ক্লোজড যদি ওপেন পাইপ হয় তাহলে কিন্তু দুদিকে ই আসবে, ক্লিয়ার, দুদিকে ই আসবে। এবার আমরা আসবো কিনা বিটস। বিট কি হচ্ছে, স্বরকম্প যাকে বলে বিট। বিট কি বলা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম যে যে একদম যদি কম্পাঙ্ক সেম হয়, যদি দুটো তরঙ্গের কম্পাঙ্ক সেম হয় তাহলে যেটা তৈরি হয় সেটা কি, সেটা হচ্ছে কি ব্যতিচার বা ইন্টারফারেন্স। যদি যদি ফ্রিকোয়েন্সি এক্সাক্ট সেম হয়ে যায় তাহলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কিনা ব্যতিচার, মানে ব্যতিচার হচ্ছে কিনা যেটা হচ্ছে কি ইন্টারফারেন্স হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোথাও তীব্রতা সর্বোচ্চ হচ্ছে, কোথাও সর্বনিম্ন হচ্ছে, ক্লিয়ার। তো এবার আমরা দেখব যে যে যদি যদি দুটো তরঙ্গের কম্পাঙ্ক সেম না হয়, এটা আমরা শব্দের ক্ষেত্রে বুঝতে পারছি, বিটস কি হচ্ছে, দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক সমান নয়, দুটো শব্দ তরঙ্গের কম্পাঙ্কের কিছু পার্থক্য আছে, তবে সেই পার্থক্যটাও খুব বেশি নয়, অল্প পার্থক্য। যদি এরকম হয় তাহলে আমরা দেখতে পাবো যে শব্দের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসছে তীব্রতার, সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, মানে এখন একটা ম্যাক্সিমা পাওয়া গেল, আবার একটা ম্যাক্সিমা পাওয়া গেল, মানে সময় অন্তর অন্তর ম্যাক্সিমা পাওয়া যাচ্ছে। এটাকে আমরা কি লিখবো, যে দুটো হচ্ছে কি তরঙ্গের কম্পাঙ্কের, যদি দুটি তরঙ্গের দুটি তরঙ্গের কম্পাঙ্কের কম্পাঙ্কের অল্প পার্থক্য থাকলে, খুব একটা বেশি নয়, অল্প পার্থক্য থাকলে, অল্প পার্থক্য থাকলে কি হবে, যখন তারা যখন তারা উপরিপাতিত হয়, যখন তারা উপরিপাতিত হয় যখন তারা উপরিপাতিত হয় তখন তাদের হচ্ছে কি না, যে বিস্তার, তখন তাদের যে বিস্তার হচ্ছে সেই বিস্তারটা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টাবে, তখন তাদের বিস্তার হচ্ছে কি সময়ের সাথে সাথে পাল্টাবে, বা ইন্টেন্সিটিও সময়ের সাথে সাথে পাল্টাবে। তখন 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 হচ্ছে কি না লব্ধি তরঙ্গের বলে দিচ্ছি, বা রেজাল্টেন্ট ওয়েভ, লব্ধি তরঙ্গের বিস্তার বিস্তার সময়ের সহিত পরিবর্তিত হয়, সময়ের সহিত পরিবর্তিত হয়। এবারে বলবি যে ওখানে কি হচ্ছিল না, সময়ের সহিত পরিবর্তিত হচ্ছিল না, ইন্টারফারেন্সের ক্ষেত্রে এটে মানে একটা যে পয়েন্ট ছিল সেই পয়েন্টে কিন্তু বিস্তার বা তীব্রতা ফিক্সড ছিল, ঠিক না। এবারে কোথাও কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে, কোনো একটা পয়েন্টে মিনিমাম হচ্ছে, কোনো একটা পয়েন্টে অন্য কোনো বিস্তার হচ্ছে, বাট ওই পয়েন্টে বিস্তার বা তীব্রতা ফিক্সড ছিল। এখানে কি বলা হচ্ছে, একটা পয়েন্টে বিস্তার কিন্তু সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে, কেন, এটাকে আমরা সুসঙ্গত উৎসতে বলেছিলাম যে দুটো তরঙ্গের কম্পাঙ্ক যদি সেম হয় তাহলে যে উৎস থেকে তারা আসছে তাদেরকে আমরা বলবো কি সুসঙ্গত উৎস। তখন দশা পার্থক্য করতে গিয়ে আমরা দেখেছিলাম যে ওমেগা টি পার্টটা কেটে গিয়েছিল। আজকের কিন্তু দুজনের কম্পাঙ্ক সেম নয়, অল্প পার্থক্য আছে, মানে কি ওমেগা তো কাটবে না, ওমেগা কাটবে না, ঠিক আছে। তো এখানে কি লিখবো, যে অথবা হচ্ছে কিনা কোনো একটা পয়েন্টে, অর্থাৎ অর্থাৎ কোনো বিন্দুতে কোনো বিন্দুতে লব্ধি তরঙ্গের তীব্রতা লব্ধি তরঙ্গের তীব্রতা তীব্রতা লব্ধি তরঙ্গের তীব্রতা কি হবে, লব্ধি তরঙ্গের তীব্রতা সময়ের সহিত পরিবর্তিত হয়, সময়ের সহিত পরিবর্তিত হয়
এবারে বিটের যে ফ্রিকোয়েন্সি, একটা বিটের যে ফ্রিকোয়েন্সি হবে, সেই ফ্রিকোয়েন্সিটা কি হবে না বিট ফ্রিকোয়েন্সি বলছি, ফ্রিকোয়েন্সি অফ এ বিট, ফ্রিকোয়েন্সি অফ এ বিট, অফ এ বিট, ফ্রিকোয়েন্সি অফ এ বিট কি হবে না একক সময়ে, একক সময়ে যতবার, যতবার সর্বোচ্চ তীব্রতা পাওয়া যাবে, পাওয়া যায়, যতবার সর্বোচ্চ তীব্রতা পাওয়া যায় তাকে বিট ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। অ্যাকচুয়ালি তোরা দেখবি যে শব্দ যেটা, যেটা হচ্ছে শব্দ দেখবি যে কোনো একটা কোনো যন্ত্র চলছে, সেই শব্দের হচ্ছে ফ্রিকোয়েন্সি, শব্দের যে তীব্রতাটা যেমন টি 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 এরকম করে, মানে কি বারবার তীব্রতাটা বেশি হচ্ছে। এবারে কথা হলো যে এই যে যে শব্দটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা যদি খুব তাড়াতাড়ি টি 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 টি, একটা সময় আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো না যে ম্যাক্সিমাম হচ্ছে বলে। এক্ষেত্রে এই জন্য কম্পাঙ্কের অল্প পার্থক্য থাকা উচিত। এখানে যে বিট ফ্রিকোয়েন্সি আসবে, সেই বিট ফ্রিকোয়েন্সি কি হবে, বিট ফ্রিকোয়েন্সি আসবে যে দুটো যে তরঙ্গ ছিল তাদের যে কম্পাঙ্ক, ধরো একটার কম্পাঙ্ক f1 আর একটার কম্পাঙ্ক f2, এদের মাঝে গ্যাপ, এদের মধ্যে যে গ্যাপ হচ্ছে, এদের মধ্যে যে পার্থক্য হচ্ছে, কারণ কি আমরা দশা পার্থক্য যখন করব, যখন আমরা দশা পার্থক্য করব তখন কি হবে, যদি একজনের, যদি একজনের ওমেগা 1 টি আসে আর একজনের ওমেগা 2 টি আসে, আমি যখন ফেজর ডায়াগ্রাম করে করতে যাব তখন আমি দশা পার্থক্য কত লিখব, ওমেগা 1 মাইনাস ওমেগা টি, তারই করসপন্ডিং f1 মাইনাস f2 আসবে, ওটাই তো ফ্রিকোয়েন্সি আসবে লব্ধি তরঙ্গের না। তো এইটা কিন্তু এই যে যে ফ্রিকোয়েন্সি আসবে এটা কিন্তু বিট এর ফ্রিকোয়েন্সি, যেটা আমরা দশা পার্থক্য করে রেজাল্টিং ওয়েভ যেটা বার করতে যাব এটাই চলে আসবে, এবং সেটা কিন্তু টাইমের সাথে থেকে যাবে বলেই কিন্তু এই যে ম্যাক্সিমাটা সময়ের সাথে সাথে কিন্তু আহ, চলতে থাকবে, সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকবে। ক্লিয়ার? তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিট ফ্রিকোয়েন্সি কি আসছে না দুটি তরঙ্গের কম্পাঙ্ক f1 এবং f2 হলো, হলো দুটি তরঙ্গের কম্পাঙ্ক, দুটি তরঙ্গের কম্পাঙ্ক। এখন এই যে যে কম্পাঙ্কের যে পার্থক্য এটা যদি খুব বেশি হয়ে যায়, সাপোজ 1 সেকেন্ডে 100 বার, 1 সেকেন্ডে 100 বার যদি টি 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 করে আমাদের কান কিন্তু সেটা শুনতে পাবে না। আর 1 সেকেন্ডে যদি 5 বার টি 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 5 বার, তখন কিন্তু আমাদের কান কিন্তু সেটাকে ঠিকঠাক ভাবে পার্থক্য করে বুঝতে পারবে যে হ্যাঁ 5 বার কিন্তু এরকম বিপ সাউন্ড হচ্ছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি? বেশ, তো এটাই হচ্ছে কিনা বিট হলো। বেশ, এবার আমাদের কিন্তু লাস্ট পোর্শন যেটা বাকি আছে সেটা হচ্ছে কিনা ডপলার্স এফেক্ট। ডপলার্স এফেক্ট, ডপলার্স এফেক্ট অনেক জায়গা থেকে সিলেবাসে নেই, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে বইতে। তো আমরা একবার ডপলার্স এফেক্ট পড়ে নেব। ডপলার্স এফেক্ট কি হচ্ছে, আমরা যতটুকু পড়েছি যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক কেবলমাত্র উৎসের উপর নির্ভর করে, কোন একটা তরঙ্গের কম্পাঙ্ক কেবলমাত্র উৎসের উপর নির্ভর করে। আমি যদি কম্পাঙ্ক পরিবর্তন করতে চাই তো উৎসকে পরিবর্তন করতে হবে, হ্যাঁ কি না? তবে আমরা এটাও অনুভব করেছি কোন ট্রেন স্টেশনে যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমরা দেখতে পাই যে স্টেশনে তো আমরা দাঁড়িয়েছি, তো যখন ট্রেন আসছে তখন যে শব্দের একটা সাউন্ড, শব্দ যেটা আমরা শুনতে পাই, ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় তখন কিন্তু একটা আলাদা রকমের শব্দ আমরা শুনতে পাই, কিন্তু ট্রেনের যে হর্ন সেটা তো একই শব্দই বাজছিল। এরকমটা শোনার কারণ হচ্ছে আপেক্ষিক বেগ, মানে মানে উৎস এবং শ্রোতার মধ্যে যদি কোনো আপেক্ষিক গতিবেগ থাকে তাহলে কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন হয়, এটাকেই আমরা কি বলছি ডপলার্স এফেক্ট। আমরা এখানে হেডিং লিখবো কি না ডপলার্স এফেক্ট, ডপলার্স এফেক্ট, ঠিক আছে, ডপলার্স এফেক্ট। তো কি লিখবো, যদি, যদি উৎস এবং এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি থাকে, তবে তবে শ্রোতা যে কম্পাঙ্কের শব্দ
শোনে তা উৎসের প্রকৃত কম্পাঙ্কের থেকে আলাদা হয়। তা উৎসের প্রকৃত কম্পাঙ্কের থেকে আলাদা হয়। আলোর ক্ষেত্রেও কিন্তু ডপলার্স এফেক্ট হয়, ঠিক আছে, বাট ওগুলো বোর্ডের সিলেবাসে নেই। তো যেইতেও নেই মনে হচ্ছে, যেইতে করানো হয় না, আগে করানো হতো, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে যদি উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি থাকে, তবে শ্রোতা যে কম্পাঙ্কের শব্দ শুনে তা কিন্তু উৎসের যে প্রকৃত কম্পাঙ্ক তার থেকে আলাদা হচ্ছে। এখানে কিন্তু উৎস একই আছে, কিন্তু কম্পাঙ্ক আলাদা শুনছে এই কারণে যে আপেক্ষিক গতি আছে বলে, ঠিক না। এটাই হচ্ছে কিনা ডপলার্স এফেক্ট। তো এখান থেকে আমরা দেখব কি এফ এফ যেটা হচ্ছে যে অ্যাপারেন্ট, তার ফর্মুলা আমি লিখে দিচ্ছি, কত হবে যে ভি প্লাস ভিও, ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এফ, শুধু এফ। এখানে ভি হচ্ছে কি, এখানে ভি হচ্ছে স্পিড অফ সাউন্ড, শব্দের গতিবেগ। এখানে ভি হচ্ছে কিনা শব্দের গতিবেগ, শব্দের গতিবেগ, শব্দের গতিবেগ। ওকে, দেন ভিও হচ্ছে কি অবজারভার, অবজারভার মানে হচ্ছে কিনা শ্রোতা, তো শ্রোতার গতিবেগ, শ্রোতার গতিবেগ, শ্রোতার গতিবেগ, বেশ হলো শ্রোতার গতিবেগ। দেন ভিএস, ভিএস হচ্ছে কি, ভিএস হচ্ছে ভিএস হচ্ছে কিনা উৎসের, উৎসের গতিবেগ, উৎসের গতিবেগ। ওকে, উৎসের গতিবেগ। এফ হচ্ছে কি, এফ হচ্ছে উৎসের কম্পাঙ্ক, এফ হচ্ছে কিনা উৎসের কম্পাঙ্ক। এবারে এইখানে কিন্তু একটা চিহ্নের ব্যাপার আছে, এখানে কিন্তু একটা চিহ্নের ব্যাপার আছে। যদি যদি কাছে আসতে চাই তাহলে আমরা পজিটিভ নেব, যদি দূরে যেতে চাই তাহলে আমরা কি নেব, নেগেটিভ নেব। এখানে লিখবো যে ভিও এবং ভিএস এর মান চিহ্ন সহ বসাতে হবে, চিহ্ন সহ বসাতে হবে, বসাতে হবে। কি চিহ্ন বসাবো, যদি পরস্পরের কাছে আসতে চাই, যেমন আমরা করেছিলাম না ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, কাছে আসার বেগ, দূরে যাওয়ার বেগ, সেরকমই। তো যদি পরস্পরের কাছে আসছে, কাছে আসতে চায়, কাছে আসতে চায়, তাহলে পজিটিভ নিতে হবে। আর যদি পরস্পরের দূরে যেতে চায়, যেতে চায়, তাহলে কি হবে, নেগেটিভ নিতে হবে। যদি দূরে যেতে চায় তাহলে কি নিতে হবে, নেগেটিভ নিতে হবে। দু একটা কন্ডিশন বলে দিই তাহলে বুঝতে পেরে যাব অ্যাকচুয়ালি কি হচ্ছে। চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। এখানে আমরা কি করব, যে ধরো প্রথম একটা কন্ডিশন নিয়েছে যে এদিকে আছে কি, এদিকে আছে এস ভি এস, তো উৎস এদিকে যাচ্ছে এবং এখানে শ্রোতা অবজারভার ধরো এদিকে আছে ভি ও। তো এখানে আমরা কি রকম নিব, এই ফর্মুলাতে এফ অ্যাপারেন্ট যেটা আপেক্ষিক যে কম্পাঙ্ক যেটা শুনতে পাবে সেটা হলো কি ভি, ভি প্লাস, এখানে অবজারভার কিন্তু শ্রোতার কাছের দিকে আসছে, তাহলে অবজারভারের বেগ প্লাসই নিতে হবে। দেন ভি, এটা কিন্তু ফর্মুলার মাইনাস, ওটা আছে যেমন। দেন এবারে কি হচ্ছে না, এখানে সোর্স কিন্তু অবজারভারের কাছের দিকে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু ভিএস এর ভ্যালুও পজিটিভ নিতে হবে। এখানে এফ যেমন ছিল থাকছে, মানে এই ফর্মুলাটাই চলছে এখানে। আচ্ছা, নেক্সট ধরো আমি যদি বলি যে শ্রোতা এদিকে, সোর্স এদিকে যাচ্ছে এবং এখানে অবজারভারও কিন্তু এদিকে চলে যাচ্ছে, মানে দূরের দিকে চলে যাচ্ছে শ্রোতার থেকে, মানে উৎসের থেকে। তাহলে এক্ষেত্রে এফ অ্যাপারেন্ট কত হবে, ভি প্লাস, অবজারভার কিন্তু দূরের দিকে যেতে চাইছে, তাহলে মাইনাস ভিও এখানে বসাতে হবে। আর এখানে ভি মাইনাস, সোর্স কিন্তু অবজারভারের কাছের দিকে যেতে চাইছে, তাহলে ভি এস যেমন আছে তেমন হবে। এখানে চলে আসবে কত, এফ এখানে আছে। ক্লিয়ার হলো এটা? বেশ, আরেকটা কন্ডিশন নিয়ে নিই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে কি না সোর্স এদিকে যেতে চাইছে, ভিএস সোর্স এদিকে যেতে চাইছে, আর অবজারভারও এদিকে চলে যাচ্ছে, অবজারভারও এদিকে চলে যাচ্ছে। তো
তো অবজারভার এদিকে চলে যাচ্ছে মানে ভিও, তাহলে এখানে এফ অ্যাপারেন্ট কত হবে? এফ অ্যাপারেন্ট হয়ে যাবে, এফ অ্যাপারেন্ট হয়ে যাবে যে ভি প্লাস ভিও কত হবে এখানে? ভিও হয়ে যাবে মাইনাস, কেন কি দূরের দিকে যেতে চাইছে, তাহলে মাইনাস ভিও। আচ্ছা, আর এখানে কি হবে? ভি মাইনাস ভিএস হয়ে যাবে কি না, এখানে ভিএস হয়ে যাবে মাইনাস, কেন কি ভিএস দূরের দিকে যেতে চাইছে ভিএস, তো এটা হয়ে যাবে ইনটু এফ। এবারে আমরা দেখবো যে কোনটা বেশি আর কোনটা কম লাগছে। ভি মাইনাস ভিও বাই ভি প্লাস ভিএস ইনটু এফ। এখানে কি হচ্ছে, এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করে নিই, ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইনটু এফ, এটা আর এগুলো। প্রথমে আমরা আসি যে কোনটা সব থেকে বেশি লাগছে একবার দেখি। যখন দুজনেই পরস্পরের কাছের দিকে আসছে, যখন দুজনেই পরস্পরের কাছের দিকে আসছে, তখন ওপরে প্লাস নিচে মাইনাস, এটাই সব থেকে বেশি শোনাবে কম্পাঙ্ক। ঠিক আছে, এটাই সব থেকে বেশি শোনাবে কম্পাঙ্ক। যখন দুজন পরস্পরের থেকে দূরের দিকে চলে যাচ্ছে, তখন ওপরে মাইনাস নিচে প্লাস, মানে ওপরে ছোট নিচে বড়। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি শব্দটাকে আস্তে আস্তে শোনাবে, মানে খুব দূরের দিকে যখন চলে যাচ্ছে। আর একটা কন্ডিশন, একজন একজন হচ্ছে কি শ্রোতা কিন্তু দূরের দিকে চলে যাচ্ছে, তার পেছনে পেছনে যাচ্ছে কে না উৎস, তার পেছনে পেছনে যাচ্ছে উৎস। অনেক রকমের কেস হতে পারে। আরেকটা জিনিস, যদি কোথাও আমরা এরকম দেখতে পাই যে একই লাইনে চলছে না, একই লাইনে চলছে না, তখন কি হবে? একই লাইনে চলছে না মানে ধরো উৎস, ধরো কোথাও এদিকে যাচ্ছে সোর্স, আর শ্রোতা ধরো এদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে কিনা অবজারভার। ঠিক আছে, দর্শক বা অবজারভার। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, যে এদের যে সংযোজককারী সরল রেখা, সেই বরাবর বেগের উপাংশ নিয়ে নিতে হবে। ঠিক আছে, সেই বরাবর আমাকে বেগের উপাংশ নিতে হবে। ভিএস, এটা ধরো একটা আছে কোণ কত না θ1, তাহলে আমাকে কিন্তু এই দিকের বেগটা নিতে হবে ভিএস cos θ1 নিয়ে ক্যালকুলেশনে ভিএস এর যে মান আমরা বসিয়েছিলাম, এখন কিন্তু ভিএস cos θ1 বসাতে হবে, প্লাস বসাতে হবে, কেন কি শ্রোতার দিকে যাচ্ছে। এই কোণটা ধরো হচ্ছে কত না θ2, তাহলে এদিকে ভি ও এর কিন্তু বেগ নিতে হবে ভিও cos θ2। তবে ভিও cos θ2 কিন্তু ফর্মুলাতে ভিও এর জায়গায় মাইনাস নিয়ে বসাতে হবে, কেন কি দূরের দিকে চলে যাচ্ছে। তো সংযোজককারী সরল রেখা বরাবর আমাদেরকে কি নিতে হবে, উপাংশ নিয়ে করতে হবে। এখানে হলো ক্লাস 11 কমপ্লিট। আশা করছি সমস্ত পার্ট সবাই ভালোভাবে একটু আইডিয়া হয়েছে, এবং পরে শুরু হচ্ছে এর পরেই একটা ব্যাচ আসবে ক্লাস 12-এ অনলাইনে, যেটা আগের বছর ছিল। অনেক তোমার দাদা দিদিরা কিন্তু সেখান থেকে পড়েছে, অফলাইন কোচিং এর সঙ্গে টেস্ট দিয়েছে, সাজেশন নোট সবকিছু পেয়েছে। তো তোমাদেরও কিন্তু সেটা আসছে, সবাই কিন্তু দেখতে থাকবে, চ্যানেলে আসবে। ঠিক আছে।